আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাই প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো বিয়োগ করো। দুইটা প্রশ্ন দেওয়া আছে ক খ। তো বিয়োগের বেলাতে আমরা একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করি। আমাদেরকে বলা হচ্ছে 13.12784 784 এর উপরে পৌনঃপুনিকের চিহ্ন। তো এই সংখ্যাটি থেকে 10.418 এই সংখ্যাটি বিয়োগ করার জন্য একই রকমভাবে 23.0394 94 এর উপরে পৌনঃপুনিক। তো এই সংখ্যাটি থেকে 9.12645 এর উপরে পৌনঃপুনিক এই সংখ্যাটি বিয়োগ করার জন্য। তো এই দুইটা বিয়োগের অঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা এখন বিয়োগের অঙ্ক করব। তো ঠিক আগের পর্বে কিন্তু আমরা যোগের অঙ্ক করেছিলাম। আগের পর্বে আমরা যোগের অঙ্ক করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা আগের পর্বটি দেখেছেন বা আগের অঙ্কটি সমাধান করেছেন হুবহু একই রকমভাবে। তবে যোগের বেলাতে দুইয়ের অধিক সংখ্যাও দিতে পারে, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা দিতে পারে, কোনো সমস্যা না। কিন্তু বিয়োগের বেলাতে দুইটা করে সংখ্যা থাকবে, দুইটা করে সংখ্যা, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা। আচ্ছা, কিন্তু সিস্টেম কিন্তু একই, সিস্টেম একই। বিয়োগের বেলাতে সংখ্যা কম, দুইটা সংখ্যা, একটা থেকে আরেকটা বিয়োগ, শেষ, দুইটা সংখ্যা। কিন্তু যোগের বেলাতে সংখ্যা বেশি হইতে পারে, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কাজটা করতে হবে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা যে বিয়োগ করব, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ, আগে এই দুইটা ভগ্নাংশকেই, এই যে দুইটা দশমিক ভগ্নাংশ, এই দুইটা দশমিক ভগ্নাংশকেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি এই জিনিসটা? সেটা হচ্ছে এই দুইটা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রেই দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা, দশমিকের পরে আবৃত অঙ্ক সংখ্যা যেন সমান সমান থাকে, আমাদের সেই কাজটা করতে হবে। আমি কথাটা আবারও বলি, আমাদেরকে এই দশমিক ভগ্নাংশ থেকে এই দশমিক ভগ্নাংশ বিয়োগ করতে বলা হচ্ছে। বিয়োগ করার আগে এই দুইটা দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। সেটা কি? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ মানে হলো এই যে এই দশমিক ভগ্নাংশে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা, এই দশমিক ভগ্নাংশে দশমিকের পরে অনাবৃত দশমিক সংখ্যা, এরা যেন ঠিক থাকে। অনাবৃত অঙ্ক সংখ্যা যেন সমান সমান থাকে। অনাবৃত মানে কি? অঙ্কের উপরে পৌনঃপুনিক নাই। যেই অঙ্কের উপরে পৌনঃপুনিকের চিহ্ন থাকে, এই যে 7-এর উপরে দশমিকের মতো একটা ফোঁটা দেখা যায়, 8-এর উপরে, 4-এর উপরে দশমিকের ফোঁটা, এরা হচ্ছে পৌনঃপুনিক। তো এই পৌনঃপুনিকের ফোঁটা যাদের উপরে থাকবে তারা হচ্ছে আবৃত্ত, আর পৌনঃপুনিকের ফোঁটাটা যাদের উপরে থাকবে না তারা হচ্ছে অনাবৃত্ত। আশা করি ক্লিয়ার। তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই দুইটা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রেই দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা যেন ঠিক থাকে, সমান সমান যেন থাকে, একটাতে কম একটাতে বেশি এমনটা যেন না হয়। উভয় ক্ষেত্রেই যেন দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান থাকে। এখানে যদি দুইটা, তাহলে এখানেও যেন দুইটা থাকে, অথবা এখানে যদি তিনটা, তাহলে এখানেও যেন তিনটা থাকে, মানে সমান সমান যেন হয়। সহজ কথা। তো সেটার সিস্টেম কি সেটা আমরা একটু পরে করতেছি, আগে প্রাথমিক কথাবার্তাগুলো বলে নিতেছি। তারপরে দশমিকের পরে আবৃত্ত অঙ্ক সংখ্যা, এখানেও আবৃত্ত অঙ্ক সংখ্যা মানে পৌনঃপুনিক আবৃত্ত অঙ্ক সংখ্যা যেন সমান সমান হয়। যখন ভগ্নাংশগুলোতে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা সমান সমান হবে, তখন আমরা বলবো যে এরা সবাই সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশিত হয়ে গিয়ে। তো কিভাবে করে আমরা এখন অঙ্কটা করি, কিভাবে করে আমরা এই সমান সমানগুলো করব। 13.12784 10.418 এই দুইটার ক্ষেত্রে আমি একটু লিখে লিখে করানোর চেষ্টা করি, তাহলে কথাগুলো বলতে সুবিধা হবে। 13.12784 12784 এর উপরে পৌনঃপুনিক, আরেকটা হচ্ছে 10.418 তো আমাদেরকে অঙ্কটা করতে হবে যেরকমভাবে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক সাইডে রাফ করব। রাফ আমরা নিজেরা অঙ্কের এক সাইডে রাফ করব। রাফ করতে আমরা যে কাজটা করব, অনাবৃত আমরা লিখব এরকম, অনাবৃত্ত, এটা দাগ দিয়ে লিখব এটা হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে, এটা হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই কাজটা করতেছি। আপনারা যখন এই জিনিসটা বুঝে যাবেন তখন আমি এটা মুছে দিব, কারণ এটা আমাদের মূল অঙ্কের অংশ না, এটা রাফ, বুঝার সুবিধার্থে। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, প্রথম যেই সংখ্যাটা এখানে আমরা দেখব
দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা? দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা? আমরা দেখতেছি এখানে অনাবৃত অঙ্ক 2টা, মানে এই 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিকের চিহ্ন নাই। মনে রাখতে হবে দশমিকের আগে কোনো কাজ নাই, দশমিকের আগে কোনো কাজ নাই। অনাবৃত আবৃত এগুলা দশমিকের আগে কোনো প্রয়োগ হবে না, এগুলার প্রয়োগ হবে দশমিকের পরে। তো দশমিকের পরে পৌনঃপুনিক নাই এমন অঙ্ক 2টা। কেউ ভাববে না যে এইটার উপরে তো পৌনঃপুনিক, না না না, এইটার উপরে পৌনঃপুনিক আছে, কারণ এই অঙ্কটার আগের এবং পরের 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, সুতরাং এটার উপরে পৌনঃপুনিক। তো আমরা দেখতেছি দশমিকের পরে এই 2টা অঙ্কের উপরে কোনো পৌনঃপুনিক নাই, সুতরাং এই 2টা হচ্ছে অনাবৃত্ত, এই 2টা হচ্ছে অনাবৃত্ত। তাহলে অনাবৃত্ত অঙ্ক এখানে 2টা। আচ্ছা, আর আবৃত্ত হচ্ছে 3টা অঙ্ক, আবৃত্ত অঙ্ক হচ্ছে 3টা। তাহলে এই সংখ্যাটার মধ্যে অনাবৃত অঙ্ক 2টা, আবৃত অঙ্ক 3টা। এবার আসেন এটার মধ্যে যাই। এখানে দশমিকের পরে পৌনঃপুনিক দেখা যাচ্ছে না, তার মানে এই 3টা হচ্ছে অনাবৃত্ত, 3টা হচ্ছে অনাবৃত্ত। আবৃত কয়টা? এখানে তো পৌনঃপুনিক নাই, একটা অঙ্কের উপরেও পৌনঃপুনিক দেখা যাচ্ছে না, একটা অঙ্কের উপরেও পৌনঃপুনিক দেখা যাচ্ছে না, তার মানে 0টা। হ্যাঁ, এই যে আগের সংখ্যাটার মধ্যে কিন্তু 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, 3টা অঙ্কের উপরে, কিন্তু এই সংখ্যাটার মধ্যে কিন্তু একটা অঙ্কের উপরেও পৌনঃপুনিক নাই, তাহলে 0টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে? 0টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। ওকে ফাইন, লিখলাম। এখন সিস্টেম, এখন সিস্টেম হচ্ছে অনাবৃত, এই যে আমরা লিখলাম যে 2টা অঙ্ক অনাবৃত, 3টা অঙ্ক অনাবৃত। অনাবৃতর বেলায় দেখব বেশি কোনটা, বেশি। অনাবৃতর বেলায় দেখব সর্বোচ্চ কোনটা, সর্বোচ্চ, সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ হচ্ছে 3, সর্বোচ্চ হচ্ছে 3। ওকে ফাইন, 3। এবার আবৃত্তর বেলায় কি আমরা সর্বোচ্চ দেখব? না, আবৃত্তর বেলায় সর্বোচ্চ না, আবৃত্তর বেলায় আমরা দেখব যেই অঙ্কগুলো আছে তাদের লসাগু কত, তাদের লসাগু কত। আবৃত্তর বেলায় যেই সংখ্যাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এদের লসাগু কত? 3 এবং 0 লসাগু 3, 3 এবং 0 লসাগু 3 আমরা লিখব। তাহলে আমরা সিস্টেমটা কি শিখলাম প্রিয় শিক্ষার্থীরা? সিস্টেমটা কি শিখলাম? অনাবৃত্তর বেলায় সর্বোচ্চটা লিখব, সর্বোচ্চ। সর্বোচ্চ বলতে কিন্তু এখানে যে অঙ্কগুলো আছে তাদের মান, মানকে বোঝাচ্ছে না, না না, এখানে অনাবৃত কয়টা, এখানে অনাবৃত কয়টা, ওই কয়টার হিসাবে বেশি কোনটা। এখানে 2টা অনাবৃত্ত, এখানে 3টা অনাবৃত্ত, তাহলে বেশি কোনটা? এটা সর্বোচ্চ, তাহলে সেটাকে আমরা লিখি। আর আবৃত্তর বেলায় লসাগু করব, যারা যারা আছে তাদের লসাগু করব। তো এই যে আমরা এই পাশে পেলাম 3 আর এই পাশে পেলাম 3, মোট কত হয়? মোট, মোট কত হয়? মোট 3 আর 3 মোট হয় 6। তার মানে আমরা বুঝলাম যে এই যে সংখ্যাটা দশমিকের পরে মোট 6টা অঙ্ক বসবে, দশমিকের পরে মোট 6টা অঙ্ক বসবে। এই সংখ্যাটার ক্ষেত্রে দশমিকের পরে 6টা অঙ্ক বসবে। তাহলে এই যে দশমিকের সংখ্যাটা, এখানে দশমিকের পরে মোট 6টা অঙ্ক বসবে। এই দশমিকের সংখ্যাটা দশমিকের পরে মোট 6টা অঙ্ক বসবে। তাহলে এটাতেও 6টা অঙ্ক, এটাতেও 6টা অঙ্ক দশমিকের পরে। এবং সেই 6টার মধ্যে আবার ভাগ ভাগ আছে, কেমন? সেখানে 3টা অঙ্ক হইতে হবে অনাবৃত্ত, 3টা অঙ্ক হইতে হবে আবৃত্ত। অর্থাৎ আমরা যে এই যে 13.12784 এই যে সংখ্যাটা যে আমরা এখানে বসাবো, দশমিকের পরে যে আমরা 6টা অঙ্ক লিখব, 6টা অঙ্ক লিখতে গিয়ে 3টা হইতে হবে অনাবৃত, 3টা হইতে হবে আবৃত্ত, এখানে যেমনটা বের হয়েছে। এই সংখ্যাটা লেখার সময় দশমিকের পরে 3টা অঙ্ক হইতে হবে অনাবৃত্ত, 3টা অঙ্ক হইতে হবে আবৃত্ত। তো এটা কিভাবে করে আসেন আমরা এখন সেই কাজটা করব। সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব 13 লিখে ফেললাম, কারণ দশমিকের আগে কোনো কাজ নেই, যা কাজ সব দশমিকের পরে। এখন আমাদেরকে অনাবৃত্ত লিখতে হবে কয়টা? 3টা। অনাবৃত্ত লিখতে হবে কয়টা? 3টা। আচ্ছা, আমি দশমিকের পরে টানা 3টা অঙ্ক লিখে ফেলবো। দশমিকের পরে আমি কোনো পৌনঃপুনিক দেখব না, আমি টানা 3টা অঙ্ক লিখে ফেলবো। দশমিকের পরে 1, এরপরে 2, এরপরে 7, এই 3টা হচ্ছে অনাবৃত্ত হিসাবে আমি লিখব। কারণ আমি জানি যে আমার এই অঙ্ক করতে গেলে এই দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, আর রূপান্তর করার জন্য এই অঙ্কতে অনাবৃত অঙ্ক 3টা লাগবে। এই জন্য দশমিকের পরে থাকা 3টা অঙ্ক পাশাপাশি 3টা অঙ্ক আমি লিখে ফেলবো ডাইরেক্ট। 1, 2, 7 এই 3টা হচ্ছে অনাবৃত, অর্থাৎ এদের উপরে পৌনঃপুনিক থাকবে না, এদের উপরে পৌনঃপুনিক থাকবে না। ওকে ফাইন। এবার আবৃত হইতে হবে কয়টা? 3টা। আবৃত 3টা। তাহলে আমি যেই জায়গাতে থামছিলাম, যেই জায়গাতে থামছি এর পরে যাই,
8 এবং 4 এরা তো আবৃত্ত, তাই না? 8-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে পৌনঃপুনিক, 8 এবং 4 আবৃত্ত। তাহলে আমি 8 এবং 4 লিখলাম, 8 এবং 4 আমি লিখলাম। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, 8 এবং 4 লিখলাম, সত্যিকার অর্থে বলেন তো 7-এর উপরে পৌনঃপুনিক ছিল না? বলেন, 7-এর উপরে পৌনঃপুনিক ছিল তো? আমি ওই অনাবৃতর নিয়মটা মানতে গিয়ে আমি প্রথমে 7-এর উপরে পৌনঃপুনিকটা দিতে পারি নাই, আমি অপারক ছিলাম, কারণ আমাকে নিয়ম মানতে হবে। কিন্তু সত্যিকার অর্থে 7-এর উপরে পৌনঃপুনিক ছিল না। তাহলে আমি এখন কি কাজ করব? আমি করব কি, এই দেখেন আমি করব কি, আমি তো 1 to 7কে অনাবৃত হিসাবে লিখছি, এবার 8 থেকে আরম্ভ করছি আবৃত্ত মানে পৌনঃপুনিক, আবৃত্ত মানে পৌনঃপুনিক, এখান থেকে আরম্ভ করছি। তাহলে 8 4 7 আমি লিখে ফেলবো, 8 4 7, অর্থাৎ 8-এর উপরেও পৌনঃপুনিক, 4-এর উপরেও পৌনঃপুনিক, 7-এর উপরেও পৌনঃপুনিক। আচ্ছা, পৌনঃপুনিক যাদের উপরে থাকে তারাই তো রিপিট হয়, পৌনঃপুনিক যাদের উপরে থাকে তারাই তো রিপিট হয়। তাইলে 8 4 7 এই তিনটা হচ্ছে পৌনঃপুনিক মানে আবৃত্তি, এই তিনটা হচ্ছে আবৃত্তি, এরাই কিন্তু ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে। তাহলে দেখেন আমি আবারও বলি, আমাদের এই অঙ্কের নিয়ম অনুযায়ী কি করা লাগছে? অনাবৃত 3টা, আবৃত্ত 3টা। তাহলে অনাবৃত 3টা মিলানোর জন্য, কারণ আমি তো এখানে এমনটা পারবো না যে 1 2 0 লেখা দিই, কারণ পৌনঃপুনিক নাই এই দুইটা অঙ্কের উপরে, তো আমার তো 3টা লাগবে আর একটা 0 বসাই দিই, এটা তো আমি পারবো না, এই ক্ষমতা তো আমার নাই। কারণ 2 এর পরে তো সংখ্যা আছে, তো এখানে অঙ্ক আছে না, তো আমি ঠাস করে 0 কেমনি করে লিখে দিতে পারি? আমি তো 0 বসাইতে পারতাম কখন? যদি সংখ্যাটার একদম শেষে হইতো, একদম শেষে, তখন 0 বসানো যায়, কারণ একটা সংখ্যার একদম শেষে 0 বসাইলেও অঙ্কের কোনো ক্ষতি হয় না, অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমি কি ঠাস করে অঙ্কের মাঝখানে 0 বসাই দিতে পারবো? এটা তো সম্ভব না। তাহলে কি করা লাগবে? 1 2 7 এই তিনটাকে অনাবৃত হিসাবে লিখলাম, এবার আবৃত হিসাবে তিনটাকে লিখতে হবে 8 4। এবার আরেকটা যে লেখা লাগে কিভাবে করে লিখবো? 7-এর উপরে পৌনঃপুনিক ছিল সত্যিকার অর্থে, আমরা এখন সেই 7কে লিখলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ওকে, এখন আমরা যেই কাজটা করব, আরেকটুখানি কাজ বাকি আছে, আমি এই রাফের অংশটা একটু সরায় দিই। হ্যাঁ, রাফের অংশটাকে একটু সরিয়ে দিই, এই সাইডে আর একটু সরাই যা। ঠিক আছে, আমরা অঙ্কের অংশ হিসেবে এরকম একটা টান দিব। পৌনঃপুনিকের যে অঙ্কগুলো লিখছি 8 4 7, তো এরা তো এইভাবে করে পুনরাবৃত্তি হতে থাকবে, 8 4 7 8 4 7 8 4 7, এইভাবে করে তো এরা পুনরাবৃত্তি হতে থাকবে, তাই না? এটি তো নিয়ম। তো আমরা যখন এইরকম দাগ দিব, এই দাগের পাশে দুইটা অঙ্ক লিখব, কমপক্ষে দুইটা অঙ্ক লিখবো। আপনি এর বেশি লিখলেও সমস্যা নাই, তবে কমপক্ষে দুইটা অঙ্ক আমরা লিখবই। তাহলে 8 4 7, আমি আরও দুইটা অঙ্ক লিখতে চাই, তাহলে এখানে তো 8 4 7 পুনরাবৃত্তি ঘটবে, 8 4 8 4, যদি আমি আরও লিখতাম তাহলে 7, আরও লিখতাম 8 4 7, মানে পুনরাবৃত্তি যেই স্টাইলে হয়। তাহলে 8 4 7 8, আরও লিখলে 7 লিখ। এবার এখানে আসি 10.418, 10 পয়েন্ট, আচ্ছা অনাবৃত অঙ্ক হইতে হবে 3টা, দশমিকের পরে 3টা অঙ্ক আমি ডাইরেক্ট লিখে ফেলবো 4 1 8। এবার আবৃত্ত 3টা অঙ্ক লিখতে হবে, কিন্তু এখানে কি আবৃত্ত কোনো অঙ্ক আছে? মানে কোনো অঙ্কের উপরে কি পৌনঃপুনিকের ফোঁটা আছে? কোনো অঙ্কের উপরে নাই, নাই, কিন্তু আমাকে তো 3টা লিখতে হবে। কি করা যেতে পারে? এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমি তো সংখ্যার শেষে শূন্য বসাইতে পারি আমার ইচ্ছা মতো। আমি 10.418, এই যে এটা হচ্ছে মূল সংখ্যাটা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখন এখানে একটা 0 বসাই, বলেন এই সংখ্যার কি মান বাড়বে? আমি যদি আরেকটা শূন্য বসাই, আরও দিই, সংখ্যা এই সংখ্যার কোনো মান বাড়ছে? কোনো মান বাড়ে নাই। ঠিক আছে, ওই 10.418ই আছে, এই শূন্যের দ্বারা আসলে কোনো অঙ্কের পরিবর্তন হয়নি। তাহলে একটা কাজ করতে পারি, যেহেতু এই মুহূর্তে আমার দরকার আবৃত্ত 3টা, আবৃত্ত মানেই পৌনঃপুনিক মানে পুনরাবৃত্তি ঘটবে, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে এই 8-এর পাশে 0 হিসেবে ধরে নিই যে 0 আছে, 0 আছে। কয়টা 0? 3টা 0, কারণ আমার 3টা লাগবে, 3টা 0 মানে কি? 0-র পুনরাবৃত্তি ঘটছে, 3টা 0 মানে কি? 0-র পুনরাবৃত্তি ঘটেছে। তো এটাকে এখানে না লিখে এখানের মধ্যে লিখবো যে এই যে 0 0 0, এই প্রথম 0-র উপরেও পৌনঃপুনিকের ফোঁটা, এটার উপরেও পৌনঃপুনিকের ফোঁটা,
তাহলে এই 0 হচ্ছে এখানে পুনরাবৃত্তি ঘটেছে অর্থাৎ আবৃত্ত। তো আমি 0 এখানে 2টা লিখে দিই। আচ্ছা, তো এই অঙ্কটা কিসের অঙ্ক ছিল? বিয়োগের অঙ্ক। অঙ্কটা কিসের অঙ্ক ছিল? বিয়োগের অঙ্ক। এখন গতানুগতিকভাবে আপনি বিয়োগের অঙ্ক করে দেন। এখন আপনি নর্মালি যেভাবে করে বিয়োগের অঙ্ক করেন এভাবে করে বিয়োগের অঙ্ক করে দেন। যেমন 4 থেকে 0 বিয়োগ করলে 4 হবে, 8 থেকে 0 বিয়োগ করলে 8 হবে, 7 থেকে 0 বিয়োগ করলে 7, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 8 থেকে 0 বিয়োগ করলে 8, এই যে 7 থেকে তো 8 বিয়োগ করা যায় না, তো 17 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 9, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, হাতে কিছু নাই। 11 থেকে 4 বিয়োগ করলে হয় 7, দশমিকের ফোঁটা, হাতে থেকে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0, লেখার দরকার নাই। পৌনঃপুনিকের ফোঁটাটা বরাবর দেন, বরাবর বরাবর পৌনঃপুনিকের ফোঁটা, বরাবর পৌনঃপুনিকের ফোঁটা। তাহলে আমরা বলতে পারি এই যে আমরা বিয়োগ করলাম, হ্যাঁ, এই যে আমরা বিয়োগের অঙ্কটা করলাম, তো এই ক্ষেত্রে বিয়োগের অঙ্কটা করতে গিয়ে রেজাল্ট বের হয়েছে 2.709847 এবং 847 এর উপরে পৌনঃপুনিকের ফোঁটা রয়েছে। মনে রাখতে হবে এই দাগের এই পাশের এরা আমাদের অঙ্কের ফলাফলের মধ্যে ঢুকবে না। দাগের এই পাশের এরা অঙ্কের ফলাফলের মধ্যে ঢুকবে না। তারা অঙ্কের মধ্যে সাহায্য করছে, তবে তারা অঙ্কের ফলাফলে ঢুকবে না। অঙ্কের ফলাফলে ঢুকবে এতটুকু, এই যে এতটুকু মান ঢুকবে অঙ্কের ফলাফলে। তাহলে এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল। আসলে এটা মানটা মিলাই, মানটা কি ঠিক আছে? এই যে দেখেন আমি একদম পুরো সম্পূর্ণ অঙ্কটা আপনাদেরকে বলে বলে করার চেষ্টা করলাম। 2.709847, 2.709847, 8-এর উপরে পৌনঃপুনিক, 7-এর উপরে পৌনঃপুনিক, এখানেও কিন্তু একই জিনিস, 8 এবং 7-এর পৌনঃপুনিক। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের অঙ্কটা প্রিয় শিক্ষার্থীরা, একদম পুরো জিনিসটা ডিটেলসে করানোর চেষ্টা করলাম এবং এর দ্বারা একটা উপকার হয়েছে কি, এর পরের অঙ্কটাতে আমাকে আর এত বেশি কথা বলতে হবে না। যা কথা বলার সব এখন বলা হয়ে গেছে, পরের অঙ্কটাতে আর এত কথা বলতে হবে না। আমাদেরকে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করছি দেখেন, আমরা এখানে কি করলাম, এত এবং এত এ সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। দেখেন এখানে অনাবৃত অঙ্ক 2টা, এখানে অনাবৃত অঙ্ক 3টা, তাহলে সর্বোচ্চ কয়টা? 3টা। এটাই বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 3। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে 3টা, এখানের মধ্যে 0টা, এখানে পৌনঃপুনিক নাই, একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক নাই, তাহলে 0টা। তাহলে আবৃত অঙ্ক 3টা, আবৃত অঙ্ক 0টা। নিয়ম কি? লসাগু করতে হয়। আবৃত্তর বেলায় লসাগু করতে হয়। 3টা এবং 0টা, লসাগু হচ্ছে 3। তাহলে সর্বোচ্চ 3, লসাগু 3, মিলে হয় 6। অনাবৃত্তর ক্ষেত্রে সর্বোচ্চ 3 আর আবৃত্তর ক্ষেত্রে লসাগু 3, তাহলে 3 আর 3 কত হয়? 6। তাহলে আমরা এই সংখ্যাটা লিখলাম। এবার আমি দশমিকের পরে মিলানোর চেষ্টা করলাম, 3 3 6, মোট 6টা লিখতে হবে। 3টা অনাবৃত, 3টা আবৃত। এই সংখ্যাটার ক্ষেত্রে দশমিকের পরে 3টা অনাবৃত, 3টা আবৃত। কীভাবে করে করলাম পুরো জিনিসটা আপনারা ইতিমধ্যে শুনেছেন, পুরোটা বলেছি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যেই অঙ্কটা। এখানে বলছে 23.039494 এর উপরে পৌনঃপুনিক, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো আশা করি এখন আর বেশি কথা বলতে হবে না, সিস্টেম বুঝে গেছেন। এই দুইটা দশমিক ভগ্নাংশকে প্রথমেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই যে দেখেন, এই যে এখন কিন্তু এই দুইটা কিন্তু সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হয়েছে। এখানেও দেখেন দশমিকের পরে 6টা, এখানেও দশমিকের পরে 6টা, দশমিকের পরে 3টা অনাবৃত, দশমিকের পরে 3টা অনাবৃত। অনাবৃত মিলছে 3টা 3টা, দশমিকের পরে আবৃত 3টা, দশমিকের পরে আবৃত 3টা, তাহলে মিলছে 3টা 3টা। মনে রাখতে হবে 3টা 3টাই কিন্তু করে সবসময় হবে এমনটা না। কখনো কখনো দেখা যাইতে পারে দশমিকের পরে অনাবৃত 2টা, তাহলে এখানেও অনাবৃত 2টা হবে, এখানেও অনাবৃত 2টা হবে। কখনো কখনো দেখা যাবে দশমিকের পরে আবৃত 4টা, তাহলে এখানেও 4টা, এখানেও 4টা। মানে অনাবৃতর অঙ্ক যেন সমান হয়। এখানে অনাবৃত 3টা, এখানেও অনাবৃত 3টা, সমান সমান। এখানে আবৃত 3টা, এখানে আবৃত 3টা, সমান সমান। এটা হচ্ছে মূল বিষয়। এখন এই দুইটা দশমিক ভগ্নাংশ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হয়েছে। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ। আমরা এখন দ্বিতীয় যে অঙ্কটা সেটা এখন সমাধান। এই যে, তো আমরা এখন লিখলাম যে এটা থেকে এটা আমরা যে বিয়োগ করব, তো এখানের মধ্যে আমরা এখানের মধ্যে থেকে শব্দটা না লিখে এবং শব্দটা লিখবো। এবং, হ্যাঁ, এবং শব্দটা লিখবো। এইটা এবং এটা, এই দুইটাতে সর্বোচ্চ সংখ্যক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। খেয়াল করে দেখেন, দশমিকের পরে অনাবৃত অঙ্ক 2টা, দশমিকের পরে অনাবৃত অঙ্ক 2টা, তাহলে এখানেও 2টা, এখানেও 2টা, তাহলে 2টার বেশি আর নাই, 2টাই বেশি, 2টাই বেশি, এর বেশি আর
নাই। আচ্ছা, তাহলে অনাবৃত অংশের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে 2টা। এবার আবৃতর বেলায় কি করতে হয়? লসাগু। এখানে আবৃত 2টা, এখানে আবৃত 3টা, তাহলে 2টা আর 3টা লসাগু কত হয়? 2 আর 3 এর লসাগু 6, 2 আর 3 এর লসাগু 6। তাহলে আমরা কি শিখলাম? সর্বোচ্চর ক্ষেত্রে এখানে 2 আর লসাগুর ক্ষেত্রে 6। তাহলে 2 আর 6 মিলে কত হয়? 8। 2 আর 6 মিলে কত হয়? 8। তার মানে এই দুইটা দশমিক ভগ্নাংশকে যখন আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে যাব, তখন দশমিকের পরে 8টা অঙ্ক আসবে। কয়টা অঙ্ক? 8টা অঙ্ক আমরা পাবো। সেই 8টা অঙ্কের মধ্যে 2টা হবে অনাবৃত, 6টা হবে আবৃত। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো না এখন আমরা সেই কাজটা করে ফেলি। 23.0394 পৌনঃপুনিক লিখলাম। এখন দশমিকের পরে 2টা অনাবৃত। ওকে ফাইন। আবৃত কয়টা হবে? 6টা। তাহলে 949494, এটারই তো পুনরাবৃত্তি ঘটবে। এই লিখলাম, 6টা লিখলাম। প্রথমে 9 এর উপরে পৌনঃপুনিক, লাস্টে 4 এর উপরে পৌনঃপুনিক। এই যে যাদের পুনরাবৃত্তি ঘটছে তাদের কি আমরা এবার যে 2টা লিখবো, 2টা 94, বাস যথেষ্ট। এবার আসেন 9.12645, দশমিকের পরে অনাবৃত 2টা, তাহলে 12। ওকে ফাইন। আবৃত 6টা, তাহলে 645 645, টোটাল 6টা হয়ে গেছে। এবার 64, যদি আরও লিখতাম তাহলে আমি 5 লিখতাম। আমি তো 2টা লিখতে চাই, এই জন্য 64। আরও লিখলে 5 লিখতাম, 645। তাহলে 645 645 64, আরও লিখলে 5 লিখ। এখন গতানুগতিকভাবে যেভাবে করে বিয়োগ করেন সেভাবে করে বিয়োগ করে ফেলেন। 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0, 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, 4 থেকে তো 5 বিয়োগ করা যায় না, তো 14 থেকে 5 বিয়োগ করলে হয় 9, হাতে থাকে 1, 4 আর 1 5, 9 থেকে 5 গেলে আর থাকে 4, হাতে আর কিছু নাই। তো 4 থেকে 6 বিয়োগ করা যায় না, 14 থেকে 6 বিয়োগ করলে আর থাকে 8, হাতে থাকে 1, 5 আর 1 6, 9 থেকে 6 বিয়োগ করলে আর থাকে 3, হাতে কিছু নাই। 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0, 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, 0 থেকে 1কে বিয়োগ করা যায় না, তো 0কে আমরা কী করবো? 10, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, হাতে থেকে 1, 9 আর 1 10, 13 থেকে 10 বিয়োগ করলে হয় 3, হাতে থেকে 1, 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। শেষ, অঙ্ক শেষ। পৌনঃপুনিকের চিহ্নটা বরাবর দিয়ে দেন, এই যে বরাবর, এই বরাবর পৌনঃপুনিকের চিহ্ন, এই বরাবর পৌনঃপুনিকের চিহ্ন। এই দাগের এই পাশের এরা আমার অঙ্কের ফলাফলে আসবে না, এরা সহযোগিতা করছে, এরা ফলাফলে আসবে না। তাহলে এটা থেকে যদি এটাকে বিয়োগ করি আমরা, 23.0394 মাইনাস 9.12645, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে রেজাল্ট 13.91303849। 3 এর উপরে পৌনঃপুনিক, 9 এর উপরে পৌনঃপুনিক। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বিয়োগের অঙ্কটা। তো আমরা এই অঙ্কটা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধান তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকার হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন।